জাতীয় পরিচয়পত্রে যুক্ত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা পরিচয়। ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে প্রক্রিয়া। প্রতীক পেয়ে প্রচারে নামলেন নারায়ণগঞ্জ সিটির প্রার্থীরা। আইবি সহ মেয়র পদে প্রার্থী 7 জন। পদ্মা সেতুতে চলছে গ্যাস লাইন, সড়ক বিভাজক ও রেলিং এর কাজ। আসছে জুনের মধ্যে যান চলাচলের আশা। আগামী বছরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিকল্পনা, সংক্ষিপ্ত হবে না সিলেবাস। এবং বিশ্বে করোনা মহামারী 2 বছরে এই প্রথম একদিনে 12 লাখ রোগী শনাক্ত। মোট আক্রান্ত 28 কোটি 31 লাখ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র এখন থেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজন করা হবে। যাতে সূর্য সন্তানদের সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছ থেকে তালিকা নিয়ে এই কাজ করছে বর্তমান কমিশন। ফেব্রুয়ারির মধ্যেই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। 2007 সালের ছবিসহ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে এর ভিত্তিতেই দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এরপর 2011 সালে স্মার্ট কার্ড প্রকল্প হাতে নেয় কমিশন। এনআইডি সার্ভারে প্রায় 11 কোটি 17 লাখ নাগরিকের তথ্য রয়েছে। এদের প্রায় সবাই লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র পেয়েছে, আর স্মার্ট কার্ড পেয়েছে প্রায় 6.5 কোটি মানুষ। এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে সম্মান জানাতে চায় নির্বাচন কমিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তাদের এনআইডি কার্ডে বীর মুক্তিযোদ্ধা পরিচয় সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের এই অবদানকে সেটাকে আমরা সম্মানিত করতে চাচ্ছি। যারা জীবিত আছেন, যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কিন্তু তাদেরকে তো স্মার্ট কার্ড দিতে পারবো না। কিন্তু যারা জীবিত আছেন তাদেরকে আমরা দিতে পারি এবং তাদের নামটা যাতে লিপিবদ্ধ থাকে সে চেষ্টাই আমরা করে যাচ্ছি, যেটা যাতে স্থায়ীভাবে তার ভিতরে লিপিবদ্ধ থাকে। বীর মুক্তিযোদ্ধা কথাটা যাতে আমরা দৃশ্যমান হয় এবং সেটা স্থায়িত্ব থাকে। দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে বর্তমান কমিশন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে স্মার্ট কার্ডে যে চিপটি রয়েছে তার নিচে লেখা হবে বীর মুক্তিযোদ্ধা। আমরা এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যে গেজেট নোটিফিকেশনটা হবে, অন্য ওয়েবসাইটে যে গেজেটটা দিয়েছেন সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু নিজস্বভাবে কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে ডিক্লেয়ার দিব না, কাউকে কর্তন করব না। এই কাজটি হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রুলস অফ বিজনেস অনুযায়ী। আমরা চাচ্ছি যে এটাকে এই কমিশন থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের অন্তত টোকেন হলেও আমরা দিয়ে যাতে এটাকে কার্যক্রমটাকে শুরু করতে পারি। নির্বাচন কমিশনের সার্ভারে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা জায়গা থাকবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার মাঝি হলেন আইভি, আর তৈমুর পেয়েছেন হাতি প্রতীক। মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই নির্বাচনে মেয়র পদে সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 7 জন প্রার্থী। মঙ্গলবার সকাল থেকে প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়। পরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের দিন নগরবাসীর চোখ ছিল প্রধান 2 মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডক্টর সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রতি। আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ নেন সেলিনা হায়াত আইভি, আর হাতি প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারে নামেন তৈমুর আলম। সে সময় শান্তিপূর্ণভাবে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। আর সরকারি দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করতে আসছে, এখন উনি অনেক কিছুই বলবেন। উনি ওনার বাসার থেকে বেরোয় যে রাস্তাটার মধ্যে পা দেন সেটা কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে করা। প্রতীক এবং প্রার্থী নিয়ে আওয়ামী লীগের এমপিরা গত 24 তারিখে প্রতীক বরাদ্দ আগেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই তারা নির্বাচনে শোডাউন করেছে।
আসন্ন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার ছাড়াও মেয়র পদে লড়ছেন আরও 5 প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 148 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন। আমরাও মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো। তো নারায়ণগঞ্জে আসলে বাংলাদেশে একটি পরিবর্তন হাওয়া বইছে নির্বাচনে। সেই পরিবর্তন হাওয়া সমগ্র বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আসলে বর্তমান কমিশনের শেষ নির্বাচন। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটা একটা সুষ্ঠু, সুন্দর, আইনানুগ একটা নির্বাচন পরিচালনা করব। প্রতীক বরাদ্দের পর উৎসব আমেজে নির্বাচনী প্রচারণায় নামেন প্রার্থীরা। আগামী 16 জানুয়ারি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের সদর উপজেলার 15 ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এসব ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি, তাই সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চালাচ্ছেন প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টার আর ব্যানারে সয়লাব গোপালগঞ্জ সদর উপজেলার 15টি ইউনিয়ন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচন সামনে রেখে বিরামহীন প্রচার চালাচ্ছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সবাই আশাবাদ ব্যক্ত করছেন জয়ের। আমি নির্বাচিত হলে ইউনিয়নের যে রাস্তাঘাট, কালভার্ট যেগুলো অসমাপ্ত আছে এগুলো সমাপ্ত করার জন্য নির্বাচিত হলে গ্রামকে শহরে রূপান্তরিত করব এবং আমার ইউনিয়নে যে বাকি অসমাপ্ত কাজ আছে এই কাজগুলো সমাপ্ত করব এবং সন্ত্রাস এবং মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দেব জনগণকে। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান ভোটাররা। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যার দ্বারা ইউনিয়নের উন্নয়ন হবে, গরিব দুঃখী পাশে দাঁড়াতে পারে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে, সন্তোষজনক। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো আমরা ত্রুটি বিচ্যুতি পাইনি। ছোটখাটো যে ধরনের ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চম ধাপে গোপালগঞ্জ সদর উপজেলার 15টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 87 জন স্বতন্ত্র প্রার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে কেউ কখনো সাহস করত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মামলা ও মুজিব বর্ষ নিয়ে 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন মামলার রায় ও বিচার প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট প্রকাশিত স্মারকগ্রন্থ, বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং মুজিব বর্ষের স্মরণিকা ন্যায়কণ্ঠের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি ক্ষমতায় না এলে কেউ এই বর্বরচিত হত্যাকাণ্ডের বিচারের সাহস করত না। বঙ্গবন্ধু হত্যায় খন্দকার মোশতাকের সাথে জড়িত সবার মুখোশ একদিন উন্মোচিত হবে বলেন তিনি। ক্ষমতা আসতে যদি না পারতাম তো কোনোদিন আর এই বিচার হতো না, এটাই হলো বাস্তবতা। জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এতে কোনো সন্দেহ নেই, এবং তারই প্ররোচনায় এই ঘটনা এবং এর সঙ্গে যে ষড়যন্ত্রকারী ছিল সেটা এখনো বের করা হয়নি, একদিন সেটাও বের হবে। খুনিদের আশ্রয় দেয় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের কাছ থেকে এখন আইনের শাসনের কথা শুনতে অবাক লাগে। আমেরিকার মতো জায়গা, যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, বারবার যতজন রাষ্ট্রপতি এসেছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ করেছি যে একটা সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা কিভাবে আশ্রয় দেন। আদালতের বিচারের রায় ইংরেজির পাশাপাশি বাংলায় অনুবাদ করে দিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাননীয় প্রধান বিচারপতি সহ জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আইনমন্ত্রী যেভাবে মত জানিয়েছেন তাতে আইনগতভাবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। খালেদা জিয়া চিকিৎসার ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। জিয়া অরফানেজ মামলায় 10 বছর, জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের বিশেষ মানবিক বিবেচনায় বর্তমানে কারাভোগের বাইরে তিনি। লিভার সিরোসিস সহ কিছু জটিল রোগে ভোগায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। আবেদনের বিষয়ে আইনি ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র বিভাগ। সোমবার এর জবাব পাঠায় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সভা শেষে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী মহোদয় যেভাবে লিখেছেন, যেভাবে জানিয়েছেন, আইনগত কোনো এটারই নেই, হ্যাঁ, সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। আমরা এখন এটা বসে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। মতামত পরীক্ষা নিরীক্ষা করে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে প্রয়োজনে ঊর্ধ্বতনের পরামর্শ নেওয়া হবে। সেই মতামতটা আমরা স্টাডি করছি। আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরও অধিকতর জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাদের পরামর্শ নিব। এখন আমরা যতটুকু আমরা তার স্টাডি করে দেখছি যে আমাদের আরও এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে 13 নভেম্বর গুলশানের বাসভবন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেয়ায় যদি কিছু ঘটে সেই দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে মানিকগঞ্জের সমাবেশে এই কথা বলেন তিনি। একই দাবিতে সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করে আসছে বিএনপি। মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয় মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে। মানিকগঞ্জের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন, এর মাধ্যমে সংকট সমাধান হবে না। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, এই সংলাপ অর্থহীন। এই সংলাপে কোনোদিন এই সংকটের সমাধান হবে না, গণতন্ত্রের সমস্যার সমাধান হবে না, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিদেশের চিকিৎসার সুযোগ না দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকে নিতে হবে। যদি দেশত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হয়, যদি কোনো কিছু ঘটে, তার সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে, আওয়ামী লীগের সরকারকে বহন করতে হবে। একই দাবিতে সমাবেশ হয়েছে মুন্সিগঞ্জ ও সুনামগঞ্জেও। এসব কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। পটুয়াখালীতে সমাবেশ শুরুর আগেই সভাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 30 জন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির সমাবেশ স্থলে আওয়ামী লীগ একই সময় সভা ডাকায় নওগাঁ পৌরসভা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই আদেশ বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সিলেট রেল স্টেশনে বন্ধ হচ্ছে না টিকিট কালোবাজারে, রেল কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ। আর্থিক সংকটের জন্য আফগানিস্তানে বেড়েছে শিশু শ্রম, বাধ্য হয়ে পরিবারের হাল ধরছে শিশুরা। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে শিশুসহ 2 মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এদিকে আগুন লাগার ঘটনায় লঞ্চ মালিক সহ 8 জনের নাম উল্লেখ করে 20 জনের বিরুদ্ধে মামলা করেছেন মনির হোসেন নামে স্বজনহারা এক ব্যক্তি।
ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ অনেক যাত্রী। মঙ্গলবার সুগন্ধা ও বিষখালী থেকে এক যুবক ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই যাওয়ার সময় দুর্ঘটনা হয়, তো আমার বোন নিখোঁজ দেখে আমি আজকে ডিএনএ দিলাম। বয়স হবে 13 থেকে 14 বছর, পুরুষ ব্যক্তি। এর শরীরে জ্যাকেট আছে, শার্ট আছে, আর গেঞ্জি আছে, শীতের পোশাক আছে আর কি, আর পরনে জিন্সের প্যান্ট আছে। আপাতত দৃষ্টিতে তার মুখটা কিছুটা বিকৃত হয়ে গেছে, স্বাভাবিক হইতে চেনা যাচ্ছে না। সময় আমরা একটা সংবাদ পাই যে নদীর মাঝখানে, সুগন্ধা নদীর মাঝখানে একটি লাশ দেখা যায়। আমরা তাৎক্ষণিক ডিউটির অবস্থা এবং পল্টনে থাকা অবস্থায় এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা একটা লোকাল ট্রলার নিয়ে আমরা নদীর মাঝখানে গিয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি। আগুন লাগার ঘটনায় নৌযান আইনে সদর থানায় মামলা করেছেন নিখোঁজের এক স্বজন। মামলায় লঞ্চের মালিক সহ 20 জনকে আসামি করা হয়। মামলা রুজু হয়েছে, ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলছে। আমরা মামলা কোর্টে মামলার কপি পাঠাবো। এছাড়া এদের অভিযানে আমাদের পৃথক পৃথক টিম ইতিমধ্যে কাজ করছে। আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এই কাজ হচ্ছে। এদিকে দ্বিতীয় দিনের মতো ঝালকাঠি শহরের পৌরমিনি পার্কে ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়। সিআইডি বলছে নমুনা সংগ্রহের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমাদের পোস্টমর্টেমের সময় যে লাশগুলি আছে, যে লাশগুলি এখনো হস্তান্তর করা হয়নি, সেই লাশগুলি মূলত তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দেওয়া এবং পরবর্তীতে যদি আমরা অন্য কোনো লাশ এখানে পাওয়া যায় উদ্ধার অভিযানের ফলে, সেই লাশগুলিকে আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে যেন পৌঁছে দিতে পারি, সেই জন্য মূলত এই ডিএনএ প্রোফাইলটা করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন অনেক যাত্রী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আজকের মতো উদ্ধার অভিযান এখনো শুরু হয়েছে কিনা, ফায়ার সার্ভিসের যারা রয়েছেন ডুবুরি দল তারা কি বলছেন, এবং আগের দিন যে মরদেহগুলো শনাক্ত করা হয়েছিল তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে কিনা, বিস্তারিত তথ্য জানাবেন। জি দেখুন, আমরা শুরু থেকেই এই উদ্ধার অভিযান সম্পর্কে যেটা বলে আসছি যে ঝালকাঠি ফায়ার সার্ভিসের আসলে ডুবুরি দল নেই এবং নদীতে অভিযান চালানোর মতো বোট নেই, যে কারণে প্রতিদিন কিন্তু সকালে বরিশাল থেকে ডুবুরি দল এবং নৌ ভোট নিয়ে তারা ঝালকাঠির এই যেখানে ঘটনা ঘটেছে এবং লঞ্চঘাট এবং ওই যেখানে ঘটনা ঘটেছে সেই 5 নদীর মোহনার আশপাশে কিন্তু তল্লাশি চালায়। তো সেক্ষেত্রে বরিশাল থেকে ঝালকাঠিতে আসতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমরা দেখেছি গেল কয়েকদিন ধরেই কিন্তু 10টা, 10:30 বা 11:45 পর্যন্ত বেজে যায় আসলে ঝালকাঠি সেই দল এসে পৌঁছাতে, যে কারণে কিন্তু আসলে সকালের দিকে অভিযানটা শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যেখানে লঞ্চটি অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হয়েছিল সেই সুগন্ধা এবং বিষখালী নদীর মোহনায় এক নারীর মরদেহ ভেসে উঠেছে। এমন তথ্য পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ একটি খেয়ার ট্রলার নিয়ে সেখানে রওনা দিয়েছেন। তারা আসলে নির্দিষ্টভাবে ওই মরদেহের বর্ণনা এবং সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। লাশ উত্তরখান থেকে তুলে নিয়ে আসার পরে আসলে বিস্তারিত জানা যাবে। আর আপনি যেটি বলেছিলেন যে গতকাল 2 ব্যক্তির লাশ পাওয়া গেছে, তার মধ্যে যে শিশুর লাশ রয়েছে তার মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মাহির, তার বাড়ি চাঁদপুরে, তার বাবার নাম মাসুদ রানা। ওই শিশুটির বাড়ি চাঁদপুরে হলেও সে ঢাকায় একটি মাদ্রাসায় পড়ালেখা করত। ঘটনার দিন ঢাকা থেকে নানির সাথে বরগুনার বেতাগী উপজেলায় থালাবাড়িতে বেড়াতে যাওয়ার পথে আসলে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং নানির সাথে নদীতে ঝাঁপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে নানির কাছ থেকে ওই শিশু নিখোঁজ হয় বলে আমরা জানতে পেরেছি। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের উদ্ধার অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধর্ষণ সহ প্রায় 150 মামলার আসামি সাবেক হেফাজত নেতা মামুনুল হক। রাজনৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত নানা বিতর্কিত কাজে এবছর আলোচনায় ছিলেন তিনি। মামুনুলের মানবিক বিয়ে এবং সীমিত পরিসরের সত্য গোপনের ফতোয়া নিয়ে জনমনে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। তৈরি হয় কার্টুন ও মিম। ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফর বাতিলের দাবি এবং ভাস্কর্য অপসারণ চেয়ে সমালোচিত হন মামুনুল। ভাস্কর্য নির্মাণ অনইসলামিক এমন ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দেয় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও অন্যান্য নেতারা। মামুনুলের বক্তব্যে উৎসাহিত হয়ে কুষ্টিয়ায় ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের বিরোধিতা করে 26 মার্চ কর্মসূচি দেয় হেফাজত সহ কয়েকটি সংগঠন।
ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীতে হেফাজতের বিক্ষোভ ও হামলার নেতৃত্ব দেন মামুনুল হক। 3 দিনের সংঘর্ষে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়। বিভিন্ন এলাকায় থানায় ভারী অস্ত্র মোতায়েন করে পুলিশ। দায়ের করা হয় শতাধিক মামলা। ওয়াকফ সম্পত্তি হলেও ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া কাউমি মাদ্রাসা 18 বছর ধরে দখল করে রেখেছিলেন মামুনুল হক ও তার ভাই। গোয়েন্দা তথ্যের পর তা দখলমুক্ত করা হয়। এপ্রিলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে অনৈতিক কাজের অভিযোগে এক নারীসহ মামুনুলকে আটক করে কিছু মানুষ। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল। ঘটনার জেরে রিসোর্টে ভাঙচুর চালায় হেফাজতের কর্মীরা। মানবিক বিয়ের মাধ্যমে ওই নারীকে স্ত্রী দাবি করে মামুনুলের ফতোয়া ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আমার সাথে যিনি ছিলেন তিনি আমার বিবাহিতা দ্বিতীয় স্ত্রী। পরে এক ফেসবুক লাইভে এসে স্ত্রীকে খুশি করতে সীমিত পরিসরে সত্য গোপনের নতুন ফতোয়া দেন মামুনুল হক। পরে মামুনুলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন ওই নারী। তিনি যে মৌখিক বিয়ের কথা বলেছেন তার কোনো স্বীকৃতি আমাদের দেশে প্রচলিত আইনে এখনো নাই। অতএব আমি বলবো যে এই বিয়ে আইন সিদ্ধ ছিল না। ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মিথ্যা বিয়ের আশ্বাস দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে উনি স্বীকারোক্তি দিয়েছেন। এছাড়া মামুনুলের বিরুদ্ধে লিপি নামের এক নারীকে অপহরণের অভিযোগ করেন তার ভাই। সহিংসতার মামলায় মামুনুলকে 18 এপ্রিল গ্রেফতার করে পুলিশ। আন্দোলন শুরু হওয়ার আগে উনি যেভাবে মানুষকে উত্তেজিত করে, তার অনুসারীদেরকে উত্তেজিত করেছে, প্রভোগ করেছে, তাতে আমাদের তদন্ত প্রমাণ হয় আসলে এই মাস্টারমাইন্ড হিসেবে উনি দায়ী। সংসদে মামুনুলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিনোদনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এসব বিতর্কের জেরে 7 জুন হেফাজতের নতুন কমিটি থেকে বাদ পড়েন মামুনুল হক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশব্যাপী নানা ধরনের ঘটনা দুর্ঘটনায় আলোচিত বছর ছিল 2021 সাল। এসব ঘটনা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যে কিছু ঘটনা নাড়া দেয় পুরো দেশবাসীকে। খুন, ধর্ষণ, ডাকাতি, সাম্প্রদায়িক হামলা সহ নানা ঘটনা 2021 সাল জুড়েই ছিল আলোচনার তুঙ্গে। শারদীয় দুর্গোৎসবের সময় গুজব ছড়িয়ে কুমিল্লা, নোয়াখালী, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা নাড়া দেয় দেশবাসীকে। এর আগে সুনামগঞ্জের সাল্লায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে হিন্দুদের বাড়িঘরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এরপর 26 থেকে 28 মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত হয় ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন সহ অন্তত 38টি সরকারি বেসরকারি স্থাপনা, মারা যায় 12 জন। কুমিল্লায় কার্যালয়ে ঢুকে কাউন্সিলর সোহেল ও তার সহযোগীকে গুলি করে হত্যা বছরের অন্যতম আলোচিত ঘটনা। নভেম্বরের ওই হত্যাকাণ্ডের 1 সপ্তাহের মধ্যে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় মামলার অন্যতম 2 আসামি। এর আগে 30 অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যবসায়ী নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার একদিন পর সে ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 13 জুন কুষ্টিয়ার শিশুসহ 3 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা নাড়া দেয় দেশবাসীকে। স্ট্রিট পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে আদালতে স্বীকার করেন অভিযুক্ত পুলিশের এএসআই সৌমেন রায়। 10 আগস্ট ফেনীতে ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার ডাকাতির ঘটনা আলোচিত হয় সারা দেশে। এতে জড়িত থাকার অভিযোগ ওঠে গোয়েন্দা পুলিশের 7 কর্মকর্তার বিরুদ্ধে। 10 নভেম্বর বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেয়, মারা যায় 1 রোগী। এতে দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। এর আগে জুলাইয়ে মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায়, মারা যায় 20 রোগী। এছাড়া চট্টগ্রামের খালের পানিতে ভেসে ও নালায় পড়ে মারা যায় ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর সহ কয়েকজন। একের পর এক এমন মৃত্যুর ঘটনা জনমনে জন্ম দেয় নানা প্রশ্নের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বছরটা পদ্মা সেতুর জন্য সাফল্যই বয়ে এনেছে। সেতুতে সব স্ল্যাব বসানো, সড়ক ও রেলপথে পদ্মার 2 পার সংযুক্ত হয়েছে এবছর। শেষের পথে গ্যাস লাইন, সড়ক বিভাজক ও সেতুর 2 পাশে রেলিংয়ের কাজ হয়েছে। বাকি রয়েছে লাইটিং, পিচ ঢালাই সহ কিছু কাজ। সেতু কর্তৃপক্ষের আশা সব কাজ শেষ করে জুনের মধ্যে খুলে দেওয়া সম্ভব হবে পদ্মা সেতু।
পদ্মা সেতুতে সাফল্যের পালক মাথায় নিয়ে শুরু হয় বছর। 2021 সাল শুরুর আগে 10 ডিসেম্বর সবশেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে যুক্ত হয় পদ্মার দুই পার মাওয়া ও জাজিরা। 76.50% সার্বিক অগ্রগতি নিয়ে শুরু হয় 2021 সালের কর্মযজ্ঞ। বছরের শুরুতেই টার্গেট ছিল সবগুলো রেল ও রোড স্ল্যাব বসানো। 2959টি রেল স্ল্যাবের মধ্যে সবশেষটি স্থাপন করা হয় 20 জুন। এ কাজে সময় লেগেছে 2 বছর 9 মাস। এদিকে নির্ধারিত সময়ের 1 মাস আগে আগস্টে স্থাপন হয় শেষ রোড স্ল্যাবটি। 2917টি রোডওয়ে স্ল্যাব বসাতে সময় লাগে 2 বছর 5 মাস। সব স্ল্যাব বসানোর মধ্য দিয়ে সড়ক ও রেলপথের সংযোগ ঘটে পদ্মার দুই পারের। আমরা সবগুলো রোড স্ল্যাব বসিয়ে ফেলছি। রেল স্ল্যাবটা কম্পারেটিভলি ইজি, কারণ চওড়া কম, জটিলতা নাই। কিন্তু রোড স্ল্যাবে যেহেতু ব্রিজটা এস কার্ভের, যার জন্য এখানে জটিলতা অনেক বেশি। তো এটাও একটা আমাদের কাছে অর্জন। অনেকগুলো আমাদের পানিতে চলে গেছিলো, 35টা পানিতে চলে গেছিলো, সেগুলো এখন নতুন করে করতে হয়েছে। নভেম্বরে শুরু হয়েছে পিচ ঢালাই, যা শেষ হবে আগামী বছরের এপ্রিলে। এছাড়া সড়ক বিভাজক ও সেতুর সাইড ওয়ালের কাজও শেষের দিকে। 2 সপ্তাহের মধ্যে শেষ হবে 9টি এক্সপানশন জয়েন্টের কাজ। সব মিলে 2021 সালে কাজ হয়েছে 12.5 ভাগ। করোনায় কঠোর লকডাউনের মধ্যেও বন্ধ হয়নি পদ্মা সেতুর কাজ। তবে বিশ্বব্যাপী কন্টেইনার সংকটে কিছুটা ভুগতে হচ্ছে, কারণ পদ্মা সেতুর অনেক মালামাল আসে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ থেকে। বিমানের ফ্লাইট চায়নাতে অনেক কমে গেছে, আসলে আবার অনেক কোয়ারেন্টাইন লাগে। চায়না গেলে প্রায় 1 মাস কোয়ারেন্টাইন লাগে, যেখানে যায় সেখানে 2 সপ্তাহ, আবার নিজের শহরে গেলে সেখানে 2 সপ্তাহ। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে, অনেকের মানসিকভাবে ডিস্টার্ব হয়ে যায়। এই প্রজেক্ট এইভাবেই জটিল, আবার প্যান্ডেমিক এসে আমাদেরকে কিছুটা আরও জটিলতা বাড়িয়ে দিয়েছে, আমাদের ঝামেলা বাড়িয়ে দিয়েছে। সব সংকট মাথায় রেখেই সেতু উদ্বোধনের লক্ষ্য রয়েছে জুনে। নদী শাসন সহ বাকি কাজ 2022 সালের মধ্যেই শেষ করার আশা প্রকৌশলীদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের মাঝামাঝি সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হলেও ভর্তি পরীক্ষায় সেই সুযোগ নেই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোও এটি নিয়ে ভাবছে। 2 ডিসেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের চিন্তা কিভাবে হবে এই ব্যাচের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যেহেতু এবার সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে, তাই ভর্তি পরীক্ষার সিলেবাস কি হবে তা নিয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক হবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ এই বাস্তবতার আলোকে তারা সিদ্ধান্ত নেবে এবং আমরা যৌথভাবেই ইউজিসির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে মাননীয় শিক্ষামন্ত্রীর পরামর্শ বলেন, নির্দেশনা বলেন, সেই অনুযায়ী অচিরেই আমরা একটা বৈঠকে মিলিত হব এবং সেখানে আশা করি এই সমস্যাটির সমাধান হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে, সেখানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। ডিনস কমিটির মাধ্যমে ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় ঠিক করা হবে বলে জানান উপাচার্য। এটি ডিনবৃন্দ নিজ নিজ যে ইউনিট প্রধান, তখন তারা সেটাই করবেন। তো সেটি সবসময় আমরা বিবেচনায় রাখি, শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম বিবেচনায় রাখি। সুতরাং সেই পাঠ্যক্রম বিবেচনায় নিয়েই মূলত আমাদের সব ভর্তি পরীক্ষার আয়োজনগুলো করা হয়। 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 7টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি পরীক্ষা নেয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা খাতে মার্কিন সহায়তার হিসাব দিতে রাজি বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে একথা জানান পররাষ্ট্র সচিব। এ সময় তিনি আরও জানান, র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রে আইনজীবী নিয়োগে চিন্তা করছে বাংলাদেশ। সম্প্রতি আইনের পরিবর্তন করায় বিভিন্ন দেশকে দেওয়া সামরিক সহায়তার হিসেব দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এ নিয়ে স্বরাষ্ট্র ও আইনসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পররাষ্ট্র সচিব। পরে তিনি জানান, বাংলাদেশ এই বিষয়ে সম্মত, তবে কিভাবে এই হিসেব দেওয়া হবে সেটা নিয়ে কাজ চলছে। 31 ডিসেম্বরের মধ্যে এই সংক্রান্ত জবাব যুক্তরাষ্ট্রকে দেয়া হবে। এই ফ্রেমওয়ার্কের মধ্যে হলে পরে তখন আমরা তাদেরকে তাদের যে
আপত্তি যদি কখনো থাকে সেটা আমাদেরকে আগে জানিয়ে দিবে, সেই অনুযায়ী আমরা তখন সেই ব্যবস্থা গ্রহণ করব। ওরা হয়তো একটা প্লেন ফরম্যাটে হয়তো উত্তর চায়, কিন্তু আমরা আমাদের যে বললাম যে সেফগার্ডগুলো রেখেই আমরা আমাদের রেসপন্সটা দিব। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, আগের অনুদানের কোনো হিসাব দিতে হবে না। 2022 সাল থেকে যা পাওয়া যাবে তার হিসাব দিতে হবে, অর্থাৎ র্যাবের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার সাথে এর কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। সেখানে লিগ্যাল রিকোর্স নেওয়ার ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে আমরা আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি যে কীভাবে ওইটাতে রিমুভাল ফ্রম দ্য লিস্ট কীভাবে করা যায়, সেখানে কি কি শর্ত থাকে সেগুলো নিয়ে আমরা করছি। সেটা যুক্তরাষ্ট্রের হয়তো কোনো আপনার ল ফার্মকে হয়তো এঙ্গেজ করার বিষয় থাকতে পারে, সেগুলো আমরা দেখছি। এই সময় পররাষ্ট্র সচিব আরো বলেন, ওমিক্রন সংক্রমণ বাড়ায় জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত এলডিসি সম্মেলন পেছানো হচ্ছে। সম্ভাব্য সময় হতে পারে মার্চ বা এপ্রিলে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক। এই ঘটনায় খিলক্ষেত থানায় মামলার পর চালক মিজানুর রহমান রিপনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকাল 9টা 20 মিনিট উত্তরাগামী এনা পরিবহনের একটি বাস খিলক্ষেতে সড়ক বিভাজন ভেঙে উঠে যায় একটি মাইক্রোবাসের উপর। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক শাহাদাত হোসেন। লোক জড়ো হওয়ার আগেই পালিয়ে যান এনা পরিবহনের চালক ও হেলপার। হঠাৎ আইল্যান্ড বাইঙ্গা আস্তে আস্তে দেখেছি 10-এ চলতেছে, জাম আছে 10-এ চলতেছে, 10 বা 15 এরকম। তাই জাম ও হঠাৎ করে আইল্যান্ড বাইঙ্গা যায় ও আমার গাড়ির উপরে। দুর্ঘটনাস্থল থেকে এনা পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এনা পরিবহনের মালিক। এই গাড়িটা ওখানে নিয়ে গেছে, ওটা খালি গাড়ি নিয়ে গেছে, সেটা আমরা এখন ইনকোয়ারি করতেছি। আমরা যদি ধরতে পারি তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশকে ব্যবস্থা করবো। আমরা তো চাকরিচ্যুত করবো, এই যে আমাদের স্টাফ হয়, প্লাস তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। পরে খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন মাইক্রোবাস চালক। আসামি করা হয়েছে এনা পরিবহনের চালক ও হেলপারকে। মাইক্রো ড্রাইভার উনি হাতে আঘাত পেয়েছেন, আর এনা পরিবহনের যে চালক ছিল উনি পালিয়ে গেছেন। আমরা গাড়িটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। মাইক্রোর যে ড্রাইভার উনি থানায় একটা অভিযোগ দিয়েছেন, এক্ষেত্রে ওনার অভিযোগের প্রেক্ষাপটে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। এনা পরিবহনের বেপরোয়া চলাচলের বিষয়ে আগেও বেশ কয়েকবার সতর্ক করেছে প্রশাসন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বগুড়ার সান্তাহারে চলছে রাইস মিল। এসব মিলের ধোঁয়া, ছাই, গ্যাস ও ধান ভাঙা মেশিনের বিকট শব্দে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। তবে এসব বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সান্তাহার পৌর এলাকার আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে নাহিদ রাইস মিল। এই রাইস মিল এবং পাশের একটি ইটভাটার শব্দে অতিষ্ঠ এখানকার লোকজন। এরই মধ্যে মিলের ছাই পড়ে এক শিক্ষার্থীর চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। ছাইয়ের জন্য আমার চোখের ক্ষতি হয়েছিল, সেই জন্য 15-20 হাজার টাকা এরকম খরচ হয়েছে। ছোট ছোট বাচ্চার লেখাপড়ায় অনেক ক্ষতি হয়ে যায়, ফল আনতে হচ্ছে না। নাহিদ রাইস মিলের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর গত 2 বছরে 7 বার তদন্ত শেষে 1 বছর আগে ওই রাইস মিল বন্ধ এবং বয়লার সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও এখনো চলছে এসব মিল। আমি এখানে পরিবেশ রক্ষার জন্য জীবন ভিক্ষা করতেছি আমার পরিবার বৌসলকে বাঁচার জন্য। তবে মিল মালিকদের দাবি রাইস মিলের বয়লার কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এখন মিলের পাশে বসবাসকারীদের ক্ষতি হবার কথা নয়। ক্ষতির কোনো ইয়াই নাই, যুক্তিই নাই। আপনি যদি কোন যে ক্ষতি হচ্ছে তাহলে তো এটা তো মন গড়া ভাবে। পরিবেশ অধিদপ্তর বলছে শিগগিরই অবৈধ এসব মিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আলোচনা করে উপজেলা ফুড অফিসার এবং আমাদের যে সহকারী পরিচালক দায়িত্বপ্রাপ্ত উনি যৌথভাবে তদন্ত করেছেন। সরজমিনে তদন্তের পরে আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আমরা দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলার আদমদিঘি উপজেলায় রাইস মিলের সংখ্যা 204টি, এর মধ্যে অটো রাইস মিল 13টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এরই আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, অবৈধ যে রাইস মিলের প্রতিবেদনটি আমরা দেখলাম সেটি সরিয়ে নেওয়ার বিষয়ে আসলে মিল মালিক বা পরিবেশ অধিদপ্তরের কোনো তৎপরতা দেখেছেন কিনা, তারা কি বলছে?
রাইস মিলের ধোঁয়া, বর্জ্য, আপনার শব্দ দূষণ এগুলোর কারণে যারা প্রতিবেশী তারা কিন্তু মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছেন। এবং গত 2019 সালে প্রতিবেশী একজন মকসেদুর রহমান ভুক্তভোগী, তিনি এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেন। এই আবেদনের পর 7 বার কিন্তু এই পরিবেশ অধিদপ্তর তদন্ত করেছে এবং সবশেষ তারা যে সিদ্ধান্ত দিয়েছে যে ওই মিলটি বন্ধ করে দিয়ে এখান থেকে অন্যত্র স্থানান্তরের জন্য। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন তালবাহনা করে শুধুমাত্র সময় ক্ষেপণ হয়েছে, কিন্তু মিলটি সরানো হয়নি। এখনো কিন্তু মিলটি বহাল তবিয়তে চলছে এবং কোনোভাবেই এটা কিন্তু অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র লোক দেখানো বা মন বোঝানোর জন্য এই মিলের যে চিমনি সেটি কিন্তু সামান্য দূরে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মিল কিন্তু এখনো বহাল তবিয়তে চলছে। এখানকার প্রতিবেশীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে মিলের যে ছাই, ইতিমধ্যে ছাই পড়ে একজন শিক্ষার্থীর কিন্তু চোখ নষ্ট হবার উপক্রম হয়েছিল, তাকে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ করে তার চোখ সারাতে হয়েছে। এছাড়া অন্যান্য ছোট ছোট যেগুলো শিক্ষার্থী আছে, সব বিকট শব্দ, এই যে ধান ভাঙানো মেশিনের যে বিকট শব্দ, এই শব্দের কারণে এবং এই যে পাশ দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে ধানের যে আপনার ট্রাক্টর এগুলো যাতায়াত করে, তার শব্দের কারণে তাদের কিন্তু পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি যেটি ক্ষতির মুখে পড়েছে, তারা যেটি বলছেন যে তাদের যে আবাসিক এলাকার যে গাছরা, মানে বাড়িতে যে গাছপালা তৈরি করা হয়, আম, কাঁঠাল সহ অন্যান্য যে আপনার ধরেন তরিতরকারি গাছ, এগুলো কিন্তু হচ্ছে না, এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে আমার সঙ্গে কথা হয় পরিবেশ অধিদপ্তরের বগুড়ার আপনার পরিচালক সুফিয়ান আজিমের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তিনি আসলে এখানে নতুন এসেছেন এবং আসার পরে তিনি বিষয়টি জেনেছেন এবং তিনি যেটি বলেছেন যে তিনি এইটা নিয়ে আবার তদন্ত দিয়েছেন এবং সবশেষ তদন্ত হয়েছে। এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে আসলে এইখানে সবশেষ। দেশজুড়ে প্রযুক্তির জাল ছড়িয়ে দিতে তৈরি হচ্ছে 39টি হাইটেক পার্ক। সেখানে এরই মধ্যে বিনিয়োগ করেছে 120টিরও বেশি প্রতিষ্ঠান, আর কর্মসংস্থান হয়েছে 13,000 মানুষের। আইসিটি প্রতিমন্ত্রী জানান 2025 সালের মধ্যে $5 বিলিয়ন পণ্য রপ্তানির পাশাপাশি 30 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি হবে। বঙ্গবন্ধু হাইটেক সিটির 355 একর জায়গা জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এরই মধ্যে 70টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য জমি বরাদ্দ নিয়েছে, আর উৎপাদন শুরু করেছে 12টি প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যেই এখানে 1200 মিলিয়ন বিনিয়োগের আশা করা হচ্ছে, আর কর্মসংস্থান হবে 40,000 মানুষের। এই 372 একর জায়গার উপরে আমার এখানে এই মুহূর্তে 15,000 কর্মসংস্থান আছে, $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি আছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এগিয়ে চলছে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কও। প্রকল্পের 30 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে 10 তলা জয় সিলিকন টাওয়ার, যেখানে কাজ করতে পারবে 5 শতাধিক প্রতিষ্ঠান। এখানে প্রায় 500 থেকে 700 এরকম প্রতিষ্ঠান কাজ করবে, আর আমাদের একটা টার্গেট রয়েছে যে এখানে অতগুলো কোম্পানি কাজ করলে এখানে প্রায় আমাদের হিসাবে প্রায় 14,000 লোকের কর্মসংস্থান হবে। আইসিটি প্রতিমন্ত্রীর দাবি, হাইটেক পার্কগুলো পুরোদমে প্রস্তুত হলে 1.3 বিলিয়ন রপ্তানি আয় 5 বিলিয়নে নিয়ে যাওয়া হবে। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য, আমরা 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং 30 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর সহ 12টি হাইটেক পার্কের কাজ পুরোপুরি শেষ হয়েছে, বাকিগুলো আছে প্রস্তুতের অপেক্ষায়। প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে দেশ জুড়ে তৈরি করা হচ্ছে হাইটেক পার্ক। এসব পার্কের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হচ্ছে নানা ধরনের উদ্যোক্তা, কমছে বেকারত্বের হার, সেই সঙ্গে বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর। সিলেট রেল স্টেশনের টিকিট কালোবাজারি কোনোভাবেই থামানো যাচ্ছে না। কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া না গেলেও 2 থেকে 3 গুণ বেশি দামে তা মিলছে অসাধু চক্রের কাছে। রেলের কিছু কর্মকর্তার যোগসাজশে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তবে কর্মকর্তারা বলছেন, অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় তাদের কিছু করার থাকে না। সিলেট থেকে ঢাকা রুটে 4টি এবং সিলেট চট্টগ্রাম রুটে 2টি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করে প্রতিদিন। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ সময় কাউন্টারে গেলে টিকিট পান না তারা, এমনকি সিট খালি থাকলেও ফিরিয়ে দেওয়া হয় তাদের।
যাত্রীরা বলছেন রেলের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে কালোবাজারি সিন্ডিকেট আগেভাগেই টিকিট কেটে রাখে, ফলে কাউন্টারে গিয়ে মেলে না টিকিট। তবে স্টেশনের আশপাশের দোকানগুলোতে 2 থেকে 3 গুণ দাম বেশি দিলেই পাওয়া যায় টিকিট। লাইনে দাঁড়ানোর পরে ওনারা বলে যে টিকিট নাই। আসলে পরে দেখা যায় যে আমরা যদি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে বিভিন্ন লোকদেরকে যদি বলি, ওনারা আমাদেরকে যখন হাঁটাহাঁটি করি ওনারা আসে, তখন বলে ওনাদেরকে টিকিট আছে, ওনারা টিকিট আছে, বেশি টাকা দিয়ে টিকিট আনতে হয়। তারা টিকিট দিকে আমরা কাছে বেছে না, আবার অন্য দলাল মারফতে তারা টিকিট বিক্রি করে, এগুলাই তাদের কাজ। টিকিট মিললে তারা সিট দেয় না, অথচ বারা বারা তারা টিকিট বেচে বিক্রি করে, যে টিকিটের দাম 100 টাকা এগুলো 400 টাকা বিক্রি করে। অর্ধেক টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলছে রেল কর্তৃপক্ষ। 50% টিকিট যে অনলাইনে মোবাইলে পাওয়া যায়, তখন মানুষ যখন মোবাইলের দোকানে পায় বা বিভিন্ন দোকানে যখন পায়, যারা মোবাইলে কাটে বা কেউ যায় না বা ফেরত দেয়, তখন মনে করে সব টিকিট মনে কাউন্টারে ওখানে দিয়ে দেয়, ওখানে গেলেই পাওয়া যায়। 2019 সালে ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে সিলেট রেল স্টেশনের সে সময়ের ম্যানেজার ও 6 বুকিং সহকারী সহ 8 জনকে শাস্তিমূলক বদলি করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জে জামালগঞ্জে সুরমা নদীতে সেতু নির্মিত হলে বদলে যেতে পারে এলাকার চিত্র। নদীর পূর্ব তীরে সাতসনা বাজার ও পশ্চিমে জামালগঞ্জের সরকারি অফিস, স্কুল, কলেজ ও হাসপাতাল। প্রায় 2 লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। এমন পরিস্থিতিতে সুরমা নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত জামালগঞ্জ উপজেলা। 2 লাখের বেশি মানুষের বাস এখানে। এই উপজেলাটিকে বিভক্ত করেছে সুরমা নদী, যা পাড়ি দেওয়ার একমাত্র ভরসা নৌকা। সুরমা নদীর পূর্ব দিক থেকে স্কুল, কলেজ, ব্যাংক, প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা পেতে যেতে হয় পশ্চিমের উপজেলা সদরে। অন্যদিকে পশ্চিম তীরের 3টি ইউনিয়নের লোকজনের নদী পার হয়ে আসতে হয় প্রধান ব্যবসা কেন্দ্রে। প্রতিনিয়ত নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন এসব মানুষ। এ অবস্থায় দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। রুগী টুগি লিয়ে যাইতো তো সমস্যা, এটা তো আরো বড় সমস্যা। প্রেশার রুগী হইলে, হার্টের সমস্যা রুগী হইলে আরো সমস্যা বেশি। একটা ব্রিজ থাকতো তাহলে তো আমাদের এই ভোগান্তিটা নাই, আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে যেতাম। আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি যেন আমাদেরকে একটা ব্রিজের ব্যবস্থা করে দেন। স্থানীয় সাংসদ বলছেন, হাওর এলাকার উন্নয়নের জন্য সম্প্রতি একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এখানে সুরমা নদীর উপর সেতুর জন্য কাজ হবে বলে জানান তিনি। 3,500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প এই হাওর এলাকায় অনুমোদন হয়েছে একনেকে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জামালগঞ্জে ব্রিজও এই প্রকল্পের মধ্যে আছে। সেতুটি নির্মাণ হলে হাওড়াঞ্চলের উড়াল সেতুর সাথে সংযোগ স্থাপিত হবে। এতে উন্নয়ন হবে আর্থসামাজিক ও পর্যটন খাতেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারী শুরুর পর 2 বছরে এই প্রথম বিশ্বে একদিনে প্রায় 12 লাখ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 28 কোটি 31 লাখ। মঙ্গলবার বিশ্বে করোনায় মারা গেছে 6,300 জন। এ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 54,30,000। একদিনে সবচেয়ে বেশি 1,716 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। সর্বোচ্চ প্রায় 3 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে, যা এখন পর্যন্ত একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 1,80,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। এটিও দেশটিতে এই পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যে একদিনে শনাক্ত হয়েছে 1,30,000। রাশিয়ায় একদিনে শনাক্ত কমলেও মারা গেছে 935 জন। স্পেনে 24 ঘন্টায় 1 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়লেও ওমিক্রন আতঙ্কে আফ্রিকার 8 দেশের উপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালয়েশিয়া। তালেবান ক্ষমতা দখলের পর আর্থিক সংকটে আফগানিস্তানে বেড়েছে শিশু শ্রম। দেশটিতে দাতা সংস্থাগুলোর সহায়তা বন্ধ করে দেয় এই সংকট তীব্র হয়েছে কয়েক গুণ। অর্থনীতি সংকটে পড়ায় দেশ জুড়ে বাড়ছে বেকারত্ব। এ অবস্থায় পরিবারের হাল ধরছে শিশুরা। আগস্টের মাঝামাঝিতে কাবুল দখলের মধ্য দিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান বাহিনী। এ ঘটনায় দেশটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেয় দাতা সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রে জব্দ করা হয় আফগানিস্তানের জমাকৃত সম্পদ, আরোপ করা হয় নানা নিষেধাজ্ঞা। এ অবস্থায় চরম আর্থিক সংকটের মুখে পড়ে দেশটি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা বেকার হয়ে পড়ায় কাজে নামতে বাধ্য হচ্ছে শিশুরা। জুতা পলিশ, গাড়ি পরিষ্কারের মতো কাজ করে পরিবারের হাল ধরছে তারা। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
অভাবে পড়ে কাজ শুরু করেছে এমন এক শিশু পারভেজ। চাচাতো ভাইদের নিয়ে কয়েক মাস ধরে জুতা পলিশের কাজ করছে সে। দিনে 70 থেকে 100 আফগানি উপার্জন তার। তার আব্বার চাকরি চলে যাওয়ায় স্কুলে যাওয়া বাদ দিয়ে কাজে যোগ দেয় পারভেজ। এদিকে কাজ পেতে দিনব্যাপী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে পারভেজের বাবা। আগে সংসার চালানোর মতো পর্যাপ্ত অর্থ উপার্জন করতেন তিনি। আমি এখানে প্রতিদিন আসি, কিন্তু 10 আফগানিও উপার্জন করতে পারি না। আমার খুবই খারাপ লাগে যে আমার ছেলে কাজ করছে, কিন্তু পরিস্থিতি ভয়াবহ। কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে পারভেজের মতো শিশুরা। মাঝে মধ্যে এমনও হয় সারা দিনেও কোনো কাজ জোটে না। পারভেজের মতো কাবুলের অনেক শিশুই এই পরিস্থিতির সম্মুখীন। বাবা কাজ খুঁজে পেলে আবারও স্কুলে ফিরে যেতে চায় পারভেজ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের নারীদের বিক্ষোভ দমনে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান যোদ্ধারা। রাজধানী কাবুলে মঙ্গলবারের এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। পর্যাপ্ত খাদ্য সরবরাহ ও কাজের সুযোগের দাবিতে কাবুলে রাজপথে নামেন আফগান নারীরা। তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে তালেবান যোদ্ধারা। এরপরই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করেন বিক্ষোভকারীরা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের কর্মক্ষেত্রে যাওয়া এবং মেয়ে শিশুদের স্কুলে যাওয়ার পক্ষে কথা বলছিলেন তালেবান নেতারা। তবে এখনও বেশ কিছু প্রদেশের 6ষ্ঠ শ্রেণীর মেয়েরা স্কুলে যাওয়ার অনুমতি পাচ্ছে না বলে অভিযোগ তালেবানের বিরুদ্ধে। এবছরের অন্যতম আলোচিত ঘটনা মিয়ানমারের সেনা অভ্যুত্থান। বছরের শুরুতে 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আটক করা হয় সুচি সহ শীর্ষ নেতাদের। প্রতিবাদে বছর জুড়েই চলছে বিক্ষোভ। প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের, আটক হয়েছে কয়েক হাজার। মিয়ানমারে 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জয়ী হয় 83% আসনে। 2011 সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে ভোটে কারচুপির অভিযোগ তোলে সেনাবাহিনী। এরপরে শুরু সংকটের। 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান হয় মিয়ানমারে। নির্বাচনে কারচুপির অভিযোগে আটক হন সুচি সহ এনএলডির শীর্ষ নেতারা। বাদ যাননি প্রেসিডেন্ট উইন মিন্টো। সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নামে গণতন্ত্রকামীরা। বিক্ষোভ দমনে সহিংস পথ বেছে নেয় জান্তা। প্রাণ দিতে হয় 1300-রও বেশি মানুষকে। বাদ যায়নি শিশুরাও, আটক হয় কয়েক হাজার। 7 সেপ্টেম্বর জান্তার বিরুদ্ধে জনতার প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করে দেশটির ছায়া সরকার। মানুষের জীবন ও সম্পদ রক্ষার তাগিদেই এ লড়াই। এরপর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় মিয়ানমার সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ শহর ছাড়াও দেশটির নানা প্রান্তে জান্তা বিরোধী গেরিলা কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গেরিলা যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে দেশ ছাড়ছে হাজার হাজার মানুষ। এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকেই একের পর এক অভিযোগ আনা হয় শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির বিরুদ্ধে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞার পরও তার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন সহ 11টি অভিযোগে বিচার শুরু করে জান্তা সরকার। সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সুচিকে 4 বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত। একই অভিযোগে সুচি সরকারের প্রেসিডেন্ট এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতা উইন মিনকেও দেওয়া হয়েছে 4 বছরের কারাদণ্ড। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়ার লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। সামরিক কর্মকর্তাদের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, ভূমধ্যসাগরের দিক থেকে লাতাকিয়ার কন্টেইনার ইয়ার্ড লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বিমান বাহিনী। এটি এই মাসে ইসরায়েলের দ্বিতীয় হামলা। এর আগে 7 ডিসেম্বর লাতাকিয়া বন্দরে ইরানি অস্ত্রের চালান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। লাতাকিয়া শহরকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। অনুশীলনের দিনগুলোতে ছিল ঝকঝকে রোদ, অথচ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের 2/3 খেলা হয়নি বৃষ্টি বাগড়ায়। মাত্র 1 সেশন খেলা হয়েছে, তাতে দাপট টাইগার পেসারদের। রাহিত তাসকিনের দুরন্ত বোলিংয়ে কোণঠাসা স্বাগতিকেরা সংগ্রহ করেছে 5 উইকেটে 71 রান।
এমন দৃশ্যের অপেক্ষাতেই সবসময় থাকেন পেস বোলাররা। মেঘলা আকাশের নিচে স্লিপে 5 জন নিয়ে বল করছেন শরীফুল। নিউজিল্যান্ডের উইন্ডি কন্ডিশনে এসেছে এমন সুযোগ, নিজের দেশে অবহেলিত পেসারদের দিকেই এখন তাকিয়ে থাকা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র 27.3 ওভার, যেখানে 71 রান তুলতেই 5 উইকেট হারিয়েছে স্বাগতিকরা। পেস জুটি রাহি তাসকিন মিলে ভাগাভাগি করেছেন উইকেটগুলো। বলাররা খুব ভালো বোলিং করছে এবং অনেক সময় আমরা অনেক ভালো কামব্যাক করছি। সবচেয়ে ভালো জিনিস হলো অনেকদিন পরে আমরা বলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পারছি। ওভারঅল আমরা সব পেস বোলাররাই মোটামুটি ভালো জায়গায় বোলিং করছি। প্রস্তুতি ম্যাচটি শুরুর আগেই বৃষ্টির কবলে পড়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলায় টাইগার পেসারদের দাপট স্পষ্ট। প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা যতটুকু পেয়েছি অতটুকু আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। আর পরে হলো আজকের যে কন্ডিশন ছিল, মানে নিউজিল্যান্ডের উইকেটের যে কন্ডিশন ছিল, ওই কন্ডিশন অনুযায়ী বোলিং করতে পারছি। অনেকদিন পরে আমরা একটা ম্যাচ খেলতে পারছি, এটা অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হয়েছে। 1 জানুয়ারি শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।